সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে আনায়ার মুখে আছড়ে পড়ে। মৃদু বাতাসে নড়ছে জানালার পর্দাগুলো। সেই সাথে তাল মিলিয়ে আলো রুমে প্রবেশ করছে, কখনো আলো তো কখনো অন্ধকার। কপাল কুঁচকে পিটপিট করে চোখ খোলে আনায়া, আর মোড়া ভেঙে শুয়া থেকে উঠে চোখ বন্ধ করে হাতড়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকাতেই ধর ফরিয়ে উঠে আনায়া। সকাল ৯:১৫, এখনও কেন ডাকতে না আসায় দ্রোং পায়ে নিচে আসে। হাতের ঘড়ি কানা পড়তে পড়তে নিচে আসে। শুনশান নীরবতা বাসায়, কারো কোনো শব্দ নেই। কোথায় গিয়েছে এই সাত সকালে? আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে ভার্সিটির উদ্দেশ্যে পা বাড়াতেই ওপর থেকে রাতুল ইয়ামিন দৌড়ে আসে। আরে আম্মা, কোথায় যাচ্ছ? হাঁপাতে হাঁপাতে বলে রাতুল। ভার্সিটিতে যাচ্ছি, আনায়া সামনের দিকে পা বাড়িয়ে বলে। আমরাও যাব, চলো গাড়িতে উঠো আম্মা। আসলে সামনে থেকে আমার বান্ধবীকে নিয়ে যেতে হবে। আনায়া আমতা আমতা করে বুলি ছাড়ে। আনায়ার কথা শুনে ইয়ামিনের চোখে মুখের খুশির বন্যা বয়ে যাচ্ছে। হাসি হাসি মুখ নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ইয়ামিন, তার পাশেই রাতুল। আনায়া পিছনে বসে। ১৫ মিনিট আসার পর গাড়ি থামায় আনায়া। ইয়ামিন ভ্রু কুচকে তাকিয়ে আছে। কেন গাড়ি থামালো? আম্মা, গাড়ি থামিয়েছ কেন? রাতুল বিরক্ত নিয়ে বুলি ছাড়ে। আমার বান্ধবীর জন্য, ওই যে। ইয়ামিন তাকিয়ে আছে সামনে, মারিয়াকে খুঁজে চলেছে। আনায়ার বান্ধবী বলতে মারিয়াকে চিনে দুজন। কই গাইরিয়া? সামনের দিকে তাকিয়ে রাতুল বলে ওঠে। রাতুল কথা শেষ করতে না পেরেই শ্যামবর্ণের একটা যুবতী গাড়িতে ওঠে। রাতুল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেয়েটার পানে। ডাগর ডাগর চোখ, গোলগাল চেহারা শ্যামবর্ণের মেয়েটার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে ওঠে রাতুল। ইয়ামিনের চোখগুলো ছলছল করছে। মারিয়াকে অনেক দিন যাবৎ দেখে না। মারিয়া আসবে মনে করে খুশিতে আত্মহারা হয়ে যায় ইয়ামিন। ভুটটা ভার করে, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোতে বন দেয়। রাতুল একটু পর পর পিছনে ফিরছে। তার পিছনে বসা মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠছে বারংবার। হাই, আমি রাতুল। রাতুল হাত বাড়িয়ে বুলি ছাড়ে। আমি শশী। শশী রাতুলের দিকে তাকিয়ে বুলি ছাড়ে, কিন্তু হাত বাড়িয়ে দেয় না। একটা কথা বলবো? রাতুল চুলগুলো পিছনে ঠেলে বলে ওঠে। জি বলেন। তুমি অনেক সুন্দর। রাতুলের কথা শুনে শশী চোখগুলো নামিয়ে ফেলে। পাশ থেকে আনায়া সরু চোখে তাকিয়ে আছে। ইয়ামিন ভ্রু কুচকে একবার তাকিয়ে আবার গাড়ি চালানোতে মনোযোগ দেয়। রাতুল আর শশীর অসমাপ্ত কথার মাঝেই ভার্সিটিতে পৌঁছে যায়। ক্লাসরুমে প্রবেশ করতেই সকলের কানাগুসা দেখে ভ্রু কুচকে আলিফকে ডাক দেয়। কি হয়েছে রে? ভিকি স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। চশমাটা পিছনে ঠেলে বলেই নিজের জায়গার দিকে পা বাড়ায়। ভিকি স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি জানি না? কেউ আমাকে বললেও না? কে আমার মানুষ আমি? ছি, আমার বাসার একজনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি জানতেও পারলাম না, একবার দেখতেও যেতে পারিনি। ভার্সিটি শেষ করেই আগে ভাইয়াকে দেখতে যাব। মনে মনে কথাগুলো আওড়ায় আনায়া নিজের স্থানের দিকে পা বাড়ায়। দীর্ঘ ২০ ঘণ্টা পথ জার্নি করে ফিরেছে আবরার। সন্ধ্যা ৭টায় বিমান ল্যান্ড করে এয়ারপোর্টে। বিমান থেকে নেমে আসে আবরার। সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে। ছোট ছোট পা ফেলে এয়ারপোর্টের সামনে দাঁড়াই, ফোনখানা হাতে নিয়ে আনায়ার উদ্দেশ্যে ট্যাক্স পাঠিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। অন্যদিকে আনায়া কোচিং শেষ করে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্যে। কিছু পথ যেতেই ফোনের শব্দে মেসেজ চেক করতেই চোখ ছানাবড়া। আবদালের মেসেজ, ৭:৩০-এর আগে বাসায় ফিরবা, হাসপাতালে যেতে চাইলে পা ভেঙে বসিয়ে রাখব। মেসেজখানা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে বাসার দিকে পা বাড়ায়। শশী আর মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আনায়া। ২০ মিনিট রাস্তা অতিক্রম করে বাসায় ফিরে আনায়া। রুমে প্রবেশ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে পড়তে নিলেই দুইটা হাত ঝাপটে ধরে। কয়েক সেকেন্ড লাগে নিজের তাল সামলাতে। হাতের মালিকের মুখখানা দেখতেই গা শিউরে ওঠে আনায়া। আবরারের চোখগুলো লাল হয়ে আছে, উস্কো খুস্কো চুল। আবরারকে দেখে আয়ার ভিতরে এক ধরনের শীতলতা বয়ে যায়। কখন এলেন? আবরার কোনো জবাব না দিয়ে আনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। আনায়ার চটপট করায় ছেড়ে দাঁড়ায় আবরার।
অনেক ছাড় দিয়েছে, দেখে ভেবো না সব সময় ছেড়েই রাখব। আমাকে ডিস্টার্ব করলে এর ফল কিন্তু ভালো হবে না। দাঁতের ওপর দাঁত চেপে কথাগুলো বলে আবরার। আনায়ার আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে আছে আবরার। আবরার তার নীরবতার মাঝে বুঝে গেল। পাজা খুলে তুলে সাবধানে শুয়ে দেয় আনায়াতে। কয়েক মিনিট তাকিয়ে গলায় মুখ গুজে দেয়, ছোট ছোট লাভ বাইট দিতে থাকে। আবরারের হাত বিচরণ করতে থাকে আনায়ার প্রতিটি অঙ্গে। আবরারের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে আনায়া। আনায়ার গাড়ে, বক্ষে আবরারের দাঁতের কারুকাজ ফুটে উঠেছে। আনায়ার বক্ষ থেকে মাথা তুলে তাকায় আবরার, চোখে চোখ রেখে গেয়ে ওঠে, আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আনায়া আবরারের লাল চোখে তাকিয়ে আছে। মানুষটার প্রতিটি স্পর্শে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। তার সামনে ভেসে উঠল উন্মাদ এক আবরার। আবরারের তার প্রেয়সীর মাঝে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। নিজের ভালোবাসায় রাঙিয়ে দিচ্ছে তার প্রাণ পাখিকে। আনায়ার কণ্ঠে মৃদু আওয়াজে আবরার চোখ তুলে তাকায়। নাক মুখ কুঁচকে আছে আনায়া। নরম সুরে বুলি ছাড়ে আবরার, বেশি ব্যথা পাচ্ছ? কিছু সময় বিরতি নিব? নাক মুখ কুঁচকে অপর পাশে থাকায় আনায়া। আবরার মুচকি হেসে শুধায়, একটু সহ্য করো জান, আমি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ। আনায়া মুচকি হেসে তার প্রাণপ্রিয় স্বামীর ডাকে সাড়া দেয়। প্রিয়সীর সাড়া পেয়ে উন্মাদ হয়ে পড়ে আবরার। ২৮ বছরের মতো ভালোবাসা সব উজাড় করে দেয় তার প্রাণ পাখিকে। সুন্দর এক সন্ধ্যায় মিলন ঘটে দুই নরনারীর। রাত ২টা। আনায়ার উন্মুক্ত বুকে মাথা রেখে বিভোর ঘুমিয়ে আছে আবরার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ফর্সা মুখে ঘন চাপদাড়ির ভিতর সুন্দর তিলটা যেন বেশি আকর্ষণ করছে, ঠোঁটের পাম পাশে অবস্থিত তিলটা। আনায়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রাণপ্রিয় স্বামীকে। লম্বা সরু নাকটা টেনে ধরে। আবরার বিভোর ঘুমে সজাগ থাকতে হয়তো। কয়েকটা ধমক দিয়ে দিত। আনায়া অন্নে হেসে উঠে। একটু আগের কাহিনীটা মনে হতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। দেখো কত নিষ্পাপ দেখা যাচ্ছে, যেন কিছুই বুঝে না। হতছাড়া, আমাকে শেষ করে দিয়েছে মাগো। আনায়া আবরারকে তার উপর থেকে সরাবে চায়, কিন্তু সরাতে ব্যর্থ। বলিষ্ঠ দেহের মানুষটাকে নায়ার মতো পুটিকিয়া নড়াতে পারবে। আনায়ের নড়াচড়া দেখে আবরার আরও জোরে চেপে ধরে। এইবার বুক দেখে গলার নিচে মুখ নেয়। হাঙ্কি স্বরে বুলি ছাড়ে, ডোন্ট ডিস্টার্ব, ঘুমোতে দাও। ডিস্টার্ব করলে এর মাসুল কিন্তু অন্যভাবে দিতে হবে। এখনও সম্পূর্ণ ফিলিং শেষ হয়নি। বলেই আবরার আনায়ের গলায় জোরে কামড় বসায়। আনায়া মৃদু শব্দ করে ওঠে। আবরার মুচকি হেসে আনায়া আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গদাম মুখ গুজে ঘুমিয়ে পড়ে। আনায়া আর কথা বাড়ায় না, আবরারের ঘন চুলগুলো টেনে দিচ্ছে খুবই মনোযোগ সহকারে। রাত 2:50, নিচ থেকে আসা শব্দ আর চিল্লাচিল্লিতে আনায়ার ধ্যান ভাঙে। আবরারকে আস্তে আস্তে ডেকে ওঠে। আনায়ার ডাকে আবরার শব্দ করে আনায়া পানে তাকাই। আবরারের রক্তিম চোখগুলো দেখে ভয়ে শুকানো ঢোক গিলে। না না, নিচে চিল্লাচিল্লি করছে, আমি দেখতে যাব। আনায়ার ভয়ে শোকনা ঢোক গিলে বলে ওঠে। আবরার কাঁথা মুড়ি দিয়ে এক সাইড হয়ে যায়। অনায়াকে ইশারা করতেই আনায়া নিচ থেকে আবরারের টি-শার্ট নিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। এত রাতে চৌধুরী বাড়ির সকলে ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে পা বাড়ায়। সকলের চোখ ঘুমের রেশ, চোখ খুলতে কষ্ট হচ্ছে। আমজাদ চৌধুরী চোখ মুখ লাল করে বাসায় প্রবেশ করে। এ তো ভিকিকে দেখে হাসপাতালে গিয়েছিল দুজন, আমজাদ আর আয়শা। সন্ধ্যার দিকে দুজন একসাথে ভিকিকে দেখতে যায়, আর আসছে এত রাতে। কিন্তু এত চিল্লাচিল্লি করছে কেন তা কারও বোধগম্য হল না। চোখ লাল হয়ে আছে, মাথার ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে, গলার ট্রাইটাও ঠিক নেই, শার্ট অর্ধেক ইন করা অর্ধেক বাহিরে। সব মিলিয়ে কেমন ছন্নছাড়া অগোছালো লাগছে আমজাদকে। দীপ্তি বেগম ছোট ছোট পায়ে আমজাদ চৌধুরীর কাছে এগিয়ে যায়। কি হয়েছে ভাইজান? আমজাদ চৌধুরী হতাশ হয়ে সোফায় বসে পড়ে, কপালে আঙ্গুল ঠেকিয়ে বসে আছে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করছে, কিন্তু শান্ত করতে ব্যর্থ হচ্ছে। আনায় দৌড়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দেয়। আমজাদ টকটক করে পানিটুকু খেয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে। নিচের দিকে তাকিয়ে বলে ওঠে,
আজকে রাত ৯টায় বাসায় ফেরার পথে আনায়াকে কিছু সন্ত্রাসী কিডন্যাপ করে। আমি ধরতে বা দেখতে পারিনি। দুজন লোক ছিল, মুখে ম্যাক্স পরা, কালো রঙের একটা গাড়ি ছিল, নাম্বারটাও দেখতে পারিনি। থানায় ডিজি করতে পা বাড়াতেই অচেনা একটা নাম্বার থেকে কল আসে। যদি পুলিশকে জানাই তাহলে আয়শা, আমজাদ চৌধুরী আর কোনো কথা বলতে পারেনি, চোখের পানি ছেড়ে দেয়। পাশ থেকে নায়ার হাতের গ্লাসটা পড়ে যায়। দীপ্তি বেগমও প্রায় কান্না করে দেয়। লীনা বেগম মুখ বাঁকিয়ে রুমের দিকে পা বাড়ায়। আনায়া আর এক মুহূর্ত না থেকে দৌড়ে ওপরে উঠে যায়। ড্রয়িং রুমে এখন দীপ্তি বেগম, আর্য চৌধুরী আর আমজাদ, তিনজন। পিন পতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। আমজাদ একটু পরপর ফুপিয়ে উঠছে। দীপ্তি বেগম আমজাদ চৌধুরীর সামনে ফ্লোরে গিয়ে বসেন। কয়েক সেকেন্ড চুপ থেকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আবরারকে খবর দেন, যত বড় সন্ত্রাসী হোক আবরার একটা কল দিলেই হবে। আমজাদ চোখ তোলে তাকায় দীপ্তের দিকে, একটা ভরসা পেয়েছে মনে হচ্ছে। আমজাদ তড়িৎ গতিতে ফোনটা বের করে কল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পর কয়েকবার কল দিয়েও হতাশার দৃষ্টিতে দীপ্তির দিকে তাকায়। ফোন বন্ধ। দীপ্তি বেগম হোয়াটসঅ্যাপ নাম্বারের কয়েকবার কল করে, অফলাইন। দুইজনেই আহত দৃষ্টিতে তাকায় একে অপরের দিকে। দীপ্তি বেগম আশ্বাস দেয় তিনি আয়েশাকে ফিরিয়ে আনবেন। আমজাদ চৌধুরী দীপ্তির দিকে তাকিয়ে রুমের দিকে পা বাড়ায়। আবরার যখন বাসায় আসে তখন বাসার দারোয়ান ছাড়া কেউ ছিল না। অপরদিকে আনায়া দৌড়ে রুমে ঢোকে, হাঁপাতে হাঁপাতে আবরারকে ডেকে তোলে। আবরার আনায়ের কাঁধে গাড় এলিয়ে দেয়, লম্বা চুলগুলো খুলে নাক ডুবিয়ে দেয় চুলে। আনায়া মহাবিরক্ত হয়, বড় মাকে পাওয়া যাচ্ছে না। আনায়া আবরারকে সরাতে সরাতে বলে ওঠে। আনায়ার কথায় আবরার স্বাভাবিকভাবে বসে আছে, কোনো হেলদোল নেয়। ডান হাতে অনায়াকে এক টান দেয়। আনায়ার স্থান হয় আবরারের বলিষ্ঠ দেহের নিচে। আনায়া ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে, ক ক কি করছেন পুরুন, এমনি সারা শরীর ব্যথা জর্জরিত হয়ে আছে। চুপচাপ শুয়ে থাকো, আমি ঘুমাবো, নড়াচড়া করলে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। আনায়া আর কথা বলার সাহস করে না। সকাল ৯টা, আমজাদ চৌধুরী মন মরা হয়ে বসে আছেন ড্রয়িং রুমে, দৃষ্টির নিচে স্থির। কাল থেকে আবরারের ফোনে কল দিয়েই যাচ্ছে, কোনো রেসপন্স করছে না, ফোন বন্ধ। আয়েশাকে পাওয়ার আশার আলো যেন নিভে গিয়েছে। একা একা বসে আছে। আনায়া আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচের দিকে পা বাড়ায়। আজ আয়েশা বেগম নেই। দীপ্তি বেগমের মনটাও ভালো নেই। গত ২ দিন যাবৎ হাসপাতাল আর বাসায় দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠেছে। আনায়া একবার আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে পা বাড়ায় রান্নাঘরের দিকে। সকালের নাস্তা বানাতে ব্যস্ত। লীনা বেগম ছোট ছোট পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে আসেন আনায়ার কাজে সাহায্য করতে। মেয়েটা একা একা সব কাজ করবে সেই ভেবেই এগিয়ে আসেন। লীনা বেগম রুটি ছ্যাঁকার জন্য এগিয়ে আসে। আনায়ার দিকে তাকাতেই চোখ যায় আনায়ার গালার দিকে। আনায়া বারবার ওড়না টেনে ঢেকে দিচ্ছে। লীনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওড়না টেনে ধরে। বড় বড় চোখে গলার নিচের দাগগুলো পর্যবেক্ষণ করে। কার সাথে রাত কাটিয়ে এসেছিস? লীনা বেগম দাঁতে দাঁত চেপে বুলি ছাড়ে। আনায়া ভয়ার্ত চোখে লীনা বেগমের দিকে তাকায়। তার পিছনেই শান্ত মুখে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে আবরার। ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে। লীনা বেগম ব্যঙ্গাত গলায় আরও কিছু বলতে চেয়েছিল, তার আগেই পিছন থেকে আবরারের হুঙ্কার আসে। আপনার নতুন বাতার লাগবে মনে হয়, পুরাতনটা দিয়ে আর চলে না, মেশিন জং ধরে গিয়েছে, তাই অন্যেরটা দেখে এত জ্বলে। আবরারের কণ্ঠ পেয়ে লীনা বেগম পিছনে তাকিয়ে শুকনো ঢোক গিলে। জোরপূর্বক হেসে উঠে বের হতে নিলেই আবরারের কথায় থমকে যায়। এক পা কবরে চলে গিয়েছে, এখন নতুন বাতার ধরলে লোকে খারাপ বলবে যে। লীনা বেগম আর এক পাও দাঁড়ায়নি, হনহন করা বের হয়ে যায়। আমজাদ চৌধুরী আবরারের গলা শুনে এগিয়ে আসে, চোখে মুখে খুশির ঝিলিক। ছোট ছোট পা ফেলে আবরারের সামনে দাঁড়ায়। আবরার ভ্রু কুঁচকে বাপের দিকে তাকিয়ে আছে। আমজাদ ছেলের ডান হাতের কবজি ধরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। আবরার চুপচাপ বাপের কাণ্ড দেখছে। তোমার মাকে সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে, তোমার মায়ের জীবন রিস্কে আছে আবরার। আমজাদ চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে ওঠে। পুলিশে জানাও। আবরার স্বাভাবিকভাবে বলে ওঠে। পুলিশকে বলতে না করেছে, পুলিশ জানলে তোমার মাকে বাঁচানোর আর কোনো রাস্তা থাকবে না, তুমি এখন একমাত্র ভরসা বাবা। যেখানে পুলিশকে বলতে পারবে না ওইখানে আমি কি করব? সন্ত্রাসী মানেই বন্দুক, ছুরি, চাপাতি এসব থাকবে, এসব দেখতে আব্বু আমার কাঁপে। তুমি অন্য উপায় খোঁজো।
কথাগুলো বলেই আবরার ওপরের দিকে পা বাড়ায়। তুমিও একটু বউয়ের শূন্যতা উপলব্ধি করো। আমার বউকে বিয়ে দিতে চাওয়া, নিজের বউকে কাছে রেখে আমাকে বউহারা করতে চেয়েছে, এখন বউ আর নিজে খুঁজে নিয়ে আসো। আবরার বিড়বিড় করতে করতে ওপরে ওঠে। দেখতে দেখতে চলে গেল 2টা দিন। আয়েশা বেগমের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমজাদ চৌধুরী নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিশ মিলছে না। পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে যদি আয়েশার কোনো ক্ষতি করে দেয়। সকল জায়গায় খুঁজা শেষ, কি করবে চিন্তা করে পাচ্ছে না। মাথার চুল খামছে ধরে ফ্লোরে এলোমেলো হয়ে বসে আছে। এই বয়সে এত মানসিক চাপ নিতে পারছে না। প্রেশার বেড়ে গেলে আর উপায় নেই। আবরার এই তার একমাত্র অবলম্বন, কিন্তু ছেলেটার মায়ের প্রতি কোনো মায়া মহব্বত দেখছে না, কেমন গা ছাড়াভাবে থাকে। অন্ধকার রুম, পা 2টা ছড়িয়ে মাথার চুল খামছে ধরে ফ্লোরে বসে আছে, বুকের পাশটা চিনচিন করতে। মাথা থেকে হাত বুকের বাঁ পাশে চেপে ধরে। খাটের কিনারে হাত ভর দিয়ে দাঁড়িয়ে হাতরে ওষুধ নেয়। ট্রি টেবিলের থেকে পানির গ্লাসটা উঠিয়ে ঢক ঢক করে খেয়ে এলোমেলো পায়ে বাহিরে আসে। খুবই দৃঢ়তার সাথে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। আবরারের রুমের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে কিছু সময় তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ছোট ছোট পায়ে দরজার সামনে এগিয়ে যায়। কয়েকবার হাত উঠিয়ে আবার নামিয়ে ফেলে, সংকোচ করছে। মিনিট 10 পরে সকল সংকোচ ভেঙে দরজায় টুকা দেয়। কোনো আওয়াজ না আসায় আবার টুকা দেয়। নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমজাদ, এক হাত বুকের বাঁ পাশে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দরজার খোলার আওয়াজে মাথাটা ওপরে তোলে তাকায়। দরজার ওপাশে আনায়া দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আনায়া দরজা থেকে সরে জায়গা দায় করে, তার আগেই আবরারের আগমন। আনায়া আর তাদের মাঝে না থেকে চলে যায়। আনায়া তোমার রুমে কি করে? আমজাদ ভ্রু কুঁচকে প্রশ্ন করে। আজব, আমার বউ আমার ঘরে থাকবে না? আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করেছি আম্মা তোমার রুমে কেন থাকে? করিনি, তাহলে তুমি কেন এমন উদ্ভট প্রশ্ন করছো? আমজাদ চৌধুরী সকল দুঃখ হতাশা ভুলে গিয়েছে ছেলের কথায়। শুকনো কাশি উঠে গিয়েছে, বুকের ব্যথাটা একটু বেড়েছে। হাতটা শক্ত করে বুকে চেপে ধরে। নির্লজ্জ ছেলে, আমি তোমার বাবা হয়, মুখে লাগাম টেনে কথা বলো। উচিত কথা বললেই নির্লজ্জ। তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমার এই নিয়ে কোনো হেলদুল নেই। এখন পর্যন্ত খুঁজতেও বের হলে না। নিজের বউ নিজে গিয়ে খোঁজো, বলেই আবরার নিচের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে আসতেই ইয়ামিন আর রাতুল দৌড়ে বাসায় প্রবেশ করে। আরে আব্বা, কখন এলি? রাতুলের কথায় আবরার আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে। এইখানে আবরার ব্যতীত কেউ নেই, তাহলে আব্বা কাকে ডাকল রাতুল? আবরার চোখ 2টা ছোট ছোট করে রাতুলের পানে তাকায়। আরে আব্বা, কথা কস না কেন, কখন এলি? আবরারের দিকে এগিয়ে প্রশ্ন করে। রাতুল আবরারকে জড়িয়ে ধরতে গেলেই আবরার কটমট চোখের চাহনি দেখে আর আগায় না, দাঁত কেলিয়ে এগিয়ে দাঁড়িয়ে পড়ে। আব্বাকে? কেন তুই? রাতুল দাঁত কেলিয়ে বুলি ছাড়ে। হ্যাঁ, আপনি জাতির আব্বা আর আনায়া জাতির আম্মা, হে। আবরার আর কথা বাড়ায় না, হতাশায় কপালের দিকে 2 আঙুল ঠেকিয়ে সোফায় বসে পড়ে। ভিকির অবস্থা আগের থেকে অনেকটা ভালো, লাঠি দিয়ে চলাচল করতে হয়। পায়ের অবস্থা গুরুতর, হাতের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে, কিন্তু পায়ের অবস্থা তেমন উন্নতি হয়নি। লাঠির সাহায্য ছাড়া বা হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না। ডাক্তার বলেছে আরও সপ্তাহখানেক পর রিলিজ দিবে। অ্যাক্সিডেন্টের পর নাহিদ আর হাসপাতালে আসেনি। আজ অফিস ছুটির পর একবার দেখা করবে বলে এসেছে তার সাথে, কিছু কথাও আছে। বড় বড় পা ফেলে নাহিদ হাসপাতালে প্রবেশ করে। পা ওপরে ঝুলিয়ে শুয়ে আছে ভিকি, তার পাশেই ভিকির মা রুমা বেগম আর দীপ্তি বেগম। দীপ্তি বেগম নাহিদকে দেখে উঠে বসার জায়গা করে। নাহিদ ভিকির মাথার পাশে বসে। রুমা বেগমের দিকে একবার তাকাই, আরেকবার দীপ্তি বেগমের দিকে। 2 জনের দিকে তাকিয়ে ভিকির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। ভিকির হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে। নাহিদ আশায় সে অনেক খুশি হয়েছে, তা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন যা বলবো তার সত্যি উত্তর দিবি। নাহিদ শক্ত কণ্ঠে বুলি ছাড়ে। নাহিদের এহেম কথায় ভিকি কিছুটা অবাক হয়, সাথে তার মা রুমা বেগম। দীপ্তি বেগম স্বাভাবিকভাবেই বসে আছে। আচ্ছা ভিকি, এই তোর কি কোনো শত্রু আছে, বা তোদের ফ্যামিলির সাথে কি কারো কোনো শত্রুতা আছে? না, তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস? নাহিদ এইবার উঠে রুমা বেগম আর দীপ্তির সামনে দাঁড়িয়ে বুলি ছাড়ে।
আমার কেন জানি মনে হয় এই অ্যাক্সিডেন্টটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেউ ইচ্ছা করে এরকমটা করেছে। আমার তো ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওইখানে তো গাড়ি যাওয়ার কথা না, আর যদিও দুর্ঘটনাক্রমে যায়ও তাহলে আগে আমার শরীরে লাগার কথা। নাহিদের কথা শুনে রুনা বেগম অবাক চোখে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকছে না এরকমটা কে করতে পারে, কে তার ছেলেকে মারার পরিকল্পনা করতে পারে। যা হবার হয়েছে, এসব নিয়ে তুমি চিন্তা করে নিজের বিপদ ডেকে আনতে যেও না। দীপ্তি বেগম স্বাভাবিকভাবে কথাগুলো বলেই নাহিদের মাথার পাশে দাঁড়ায়। দীপ্তি বেগমের কথা শুনে নাহিদের কথা বলার মতো আর কিছু নেই। সে আর কোনো কথা বাড়ায়নি। ভিকির শরীরের খোঁজ খবর নিয়ে বছর হয়ে আসে। ড্রয়িং রুমে আবরার, রাতুল, ইয়ামিন বসে আড্ডা দিচ্ছে। ওয়াজিহা রাতুলের গলায় ঝুলে বসে আছে। আনায়া রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। হাসি ঠাট্টায় তিন বন্ধু মেতে উঠেছে। আমজাদ চৌধুরী ছোট ছোট পায়ে রুম থেকে বের হয়। বিষণ্ণ মন নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। কারোর দিকে না তাকিয়ে সোফায় বসে। আবরার সবাইকে ইশারা করে চলে যেতে। রাতুল ঘাপটি মেরে বসে থাকে, সে যাবে না। আবরার আর দ্বিতীয়বার বলেনি। সে উঠে আমজাদ চৌধুরীর কাছে বসে। আমজাদ নিচের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আবরার ডান হাতটি বাবার বাম কাঁধে রাখে, দৃঢ়স্বরে শুধায়, বলছিলাম কি, বউ যেহেতু চলে গিয়েছে, চাইলে আরেকটা বিয়ে করতে পারো। আমি নিজে তোমার জন্য মেয়ে দেখব। আমজাদ চৌধুরী সকল রাগ দুঃখ ভুলে ছেলের পানে তাকায়। তিনি যেন এই মুহূর্তে রাগ করতেও ভুলে গিয়েছেন। আমার শাশুড়ি আছে, দেখতে অনেক সুন্দর আর স্মার্ট, চাইলে তাকে ঘরে তোলে পারো। এই ছেলের মাথা নির্ঘাত খারাপ হয়ে গিয়েছে, কি এমন আবল তাবল বকছে? না, এইটা আমার বন্ধুর সম্পদ। আঙ্কেল, আপনি ভুলেও ওই দিকে নজর দিবেন না। আমার বন্ধু সুইসাইড করবে। প্লিজ আঙ্কেল, আপনি অন্য মেয়ে দেখেন। রাতুল পাশ থেকে কাঁদো কাঁদো মুখ বলে উঠে। আমজাদ চৌধুরী তাদের এমন কাণ্ডে কটমট চোখে তাকিয়ে বাহিরের দিকে পা বাড়ায়। সময় এক রহস্যময় পথিক, সে থেমে থাকে না কারোর জন্য। আজকের হাসিকে কাল করে দেয় স্মৃতি, আর বর্তমানকে বদলে দেয় অতীতে। জীবন আসলে সময়ের অনন্ত স্রোত, কখনো শান্ত জলে ভেসে চলে, কখনো ঝড়ো ঢেউয়ে দুলে ওঠে অস্থিরতায়। সময় মানুষকে কঠিন থেকেও কঠোর শাস্তি উপহার দেয়। কেউ জানে না কোন ঘাটে তার থামা নির্ধারিত। তাই প্রতিটি মুহূর্তকে আঁকড়ে ধরো, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মানুষকে গুরুত্ব দিতে হয় বা আঁকড়ে ধরতে হয়। জানো তো, হারানো সময় আর ফিরে আসে না। হারানো সময় বা মানুষ কোনোটাই ফিরে আসে না। যা হাতে আছে সেই বর্তমানই আসল ধন, আর সেই ধনই গড়ে তোলে জীবনের সৌন্দর্য। সময়ের সাথে সাথে মানুষের সাথে সম্পর্কও কঠিন বা তরল হয়। আয়েশা বেগম নাই আজকে 4 দিন, আরও 2 দিন চলে গিয়েছে। সময়ের তারতম্যে সকলে তার হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারলেও মেনে দিতে পারেননি আমজাদ চৌধুরী। নিজেকে ঘরবন্দি করে রেখেছে, হাজার চেষ্টা করেও ফলাফল শূন্য। তাই নিজেকে ঠেলে দিচ্ছি মৃত্যুর রাস্তায়। গত 2 দিন যাবৎ খাওয়া দাওয়া ছেড়ে ঘরবন্দি। দীপ্তি, আনায়া হাজারবার ডেকে গেলেও কথা বলার কোনো প্রয়োজন বলে মনে করেননি আমজাদ। অন্ধকার ঘর, নিজেকে একদম একা করে রেখেছে সে। বাসায় প্রতিদিন কোনায় কোনায় আয়েশা বেগমের স্মৃতি, যা আরও বেশি কষ্টদায়ক করে তোলে। দম বন্ধ হয়ে আসে। আবরার বাসায় নেই সারাদিন। বাবার টুকটাক খবর নিলেও আজ নেওয়া হয়নি। বাংলাদেশ শোরুম খোলার জন্য গত 2 দিন যাবৎ ব্যস্ততাত, আর খোঁজ নেই হয়নি। সারাদিন ব্যস্ততার পর রাত 2টায় চৌধুরী বাড়ি প্রবেশ করে আবরারের গাড়ি। সারাদিন ব্যস্ততার শরীরের ক্লান্তির ছাপ নিয়ে হেলে দুলে বাসায় প্রবেশ করে আবরার। আমজাদ চৌধুরীর রুমের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে ওপরের দিকে পা বাড়ায়। শরীর হেলে দুলে ওপরে প্রবেশ করে আবরার। আনায়া দীপ্তি বেগমের রুম থেকে বেরোতেই আবরারকে চোখে পড়ে। আবরার এই অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকায়। আপনি মদ খেয়েছেন? আনায়ার কাটকাট প্রশ্ন শুনে আবরার ঠোঁট জোড়া ফাঁক করে হয়তো হাসির চেষ্টা চালিয়ে যাচ্ছে। নায়ার মুখের কাছে লম্বা একটা শ্বাস ফেলে ঠোঁটে আলতো চুমু খায়। না, এসব বাদে অভ্যাস আমার নাই। আবরার আনায়ার সামনে থেকে ছোট ছোট পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে আছে ছোট, তার পিছন দাঁড়িয়ে থাকা আনায়ার দিকে। আনায়ার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার দুষ্টু হেসে শরীরে জড়িয়ে থাকা শার্ট প্যান্ট খুলতে থাকে। আনায়া 2 হাতে চোখ চেপে ধরে। বাসর শেষ, উনি আসছে লজ্জা পেতে ডং। আমার যা দেখার সব তো দেখেই ফেলেছ, এখন ডং করছো কেন? লোকে বলে না, সারা রাত জামাইয়ের সাথে থেকে সকালে বলে ওই রুমে যাও, আমি চেঞ্জ করব।
একটু থেমে আবরার আবরার বলতে শুরু করে, আমাদের মাঝে দেখাদেখি ছাড়াও সকল কাজ শেষ। এমন ভান করছো যেন আমি তোমার হাতটাও ছুঁয়ে দেখিনি, নিজেকে ভার্জিন দাবি করছো। আনায়ার হাত এখন চোখ থেকে 2 কানে চলে এসেছে। 2 হাত দিয়ে কান 2টা জোরে চেঁচিয়ে ওঠে আনায়া, চুপ করুন নির্লজ্জ পুরুষ। আবরার মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আনায়া আবরারের যাওয়ার পানে একবার তাকিয়ে বেলকনির দিকে পা বাড়ায়। বেলকনির রেলিংয়ে ধরে দুলে তাকিয়ে আছে আনায়া। আয়েশা বেগমের জন্য মনটা খুব খারাপ। যখন তার বাবা মারা যাওয়ার পর মায়ের বিয়ে হয়ে যায়, পাশে থাকার কেই ছিল না তখন। আয়েশা বেগম আর আমজাদ তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। এরা দুজন না থাকলে হয়তো পথে পথে ঘুরে দিন কাটাতে হতো, নয়তো শেয়ালে কুকুরে খুবলে খেত। কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ থেকে। আনায়া দূরের আকাশের তারার দিকে তাকিয়ে আছে। মনে মনে হাজারো কথা। আয়েশা বেগমের জন্য আহাজারি করছে মন, বারে বারে ঢুকরে কেঁদে উঠছে মন, শরীর কেঁপে উঠছে আনোয়ার। কয়েকবার শরীর ঝাঁকুনি নিয়েছে। কারো গরম শ্বাস ঘাড়ে পড়তেই হাতের উল্টো পাশে দিয়ে চোখের পানিটুকু মুছে ফেলে। আবরার আনায়ার জামা সরিয়ে উন্মুক্ত পেটে হাত রাখতেই কেঁপে ওঠে আনায়া। ঘাড়ের চুল সরিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে। আনায়া আবরারের প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে। আবরারের চুলের পানি নায়ার ঘাড়ে টপ টপ করে পড়ছে। আনায়া পর পর কয়েকবার শুকনো ঢোক গিলে। বাম হাত আবরারকে ঠেলে সামনে তাকাই। উফ, এই পাখি কি হয়েছে, চোখে পানি কেন? আবরার অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়। আনায়া সামনে তাকাই। আবরার এতক্ষণ তার মুখ দেখেনি। বড় আব্বু 2 দিন ধরে রুম থেকে ভূত হয় না, খাবার খায় না। বড় আম্মুর চিন্তায় নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এইভাবে সব চলতে থাকলে পরিবারটা শেষ হয়ে যাবে। আপনি একটা কিছু করেন না। আনায়া মাথা নিচু করে কথাগুলো এক নাগারে বলে থামে। আবরার আনায়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার বউয়ের সরল মুখখানা কিছু সময় তাকিয়ে থাকে। কিছু সময় তাকিয়ে আনায়ার কোমর জড়িয়ে কাছে আনে। আনায়ার গোলাপি অধরে নিজের অধর মিলে দেয়। দীর্ঘক্ষণ লম্বা চুম্বনের পর ছেড়ে বড় বড় শ্বাস ফেলে। আমি নিচে যাচ্ছি, ঘুমাবেন না, বসে থাকো। বেশি ঘুম পেলে চোখে পানি দিয়ে হলেও সজাগ থাকতে। এক চুমুতে কাজ হবে না। আনায়া নিজের কান চেপে খাটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আবরার ছোট ছোট পায়ে বাবার রুমের কাছে আসে। কয়েকবার হাত বাড়িয়ে টুকা দেয়, কোনো সারা শব্দ নেই। কয়েকবার ডাক দেয়, তাও কোনো সারা শব্দ নেই। এইবার আবরার ভয় পেয়ে যায়, কিছু হয়ে গেল না তো? আমি তোমার বউকে খুঁজে পেয়েছি, দরজাটা খোলো, তোমার সাথে কথা বলবে, কল দিয়েছে কিডন্যাপার। আবরারের বলতে দেরি, কিন্তু দরজা খুলে দেরি হয়নি। আবরার শীতল একটা নিঃশ্বাস ফেলে রুমের ভিতর প্রবেশ করে। সবসময় পরিপাটি করে থাকা মানুষটা আজ একদম ভিন্ন চরিত্রে, ছন্ন ছাড়া অগোছালো হয়ে গিয়েছে। প্রিয়জনকে হারানোর কষ্ট আষ্টে পৃষ্ঠে ধরেছে। অন্ধকার রুম হাত বাড়িয়ে আজও জ্বালিয়ে দেয় আবরার। আমজাদ ছেলের পানে তাকিয়ে আছে। আবরার বাবার দিকে না তাকিয়ে কিচেনে চলে আসে। ফ্রিজ থেকে তেহারি বের করে ওভেনে গরম করে বাবার রুমের দিকে যায়। খাবারগুলো শেষ করো, আজই কথা দিচ্ছি তোমার বউকে ফিরিয়ে এনে দিব। আমজাদ খাবারের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। তা দেখে আবরার মৃদু হাসে। বউ যদি দরকার নাই থাকে তাহলে খেতে হবে না, যাচ্ছি আমি। আবরার উঠে পা বাড়াতে নিলেই আমজাদের কণ্ঠে দাঁড়িয়ে যায়, খাচ্ছি। আমজাদ সুন্দর করে খেতে বসে যায়। আবরার একবার সেই দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। আহা, কষ্টরে, যখন আমার বউকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা ভেবেছ তখন আমার অবস্থা এর থেকেও খারাপ হয়েছে, কিন্তু প্রকাশ করার মতো ছিল না। বউকে হারানোর কষ্টে 3 দিন আমার কিডনি ব্যথা ছিল। আমজাদ খাওয়া রেখে ছেলের পানে তাকিয়ে আছে। ভ্রু 2টা এক করে তাকিয়ে আছে। তা দেখে আবরার ইশারা করে খেতে বলে। 20 মিনিট পর খেয়ে হাত ধুইয়ে আবরারের পাশে বসে। খেয়েছি, এখন বলো কবে আনবে তোমার মাকে? আগে তুমি কথা দাও আনায়ার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। আমজাদ চৌধুরী কিছুক্ষণ সময় নীরব হয়ে যায়, ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে ভেবে চলেছে। আমার এই তো বউ, আবার বিয়ে দিতে সমস্যা কি? হুজুরের বিয়ে ছিল, এখন কোর্ট ম্যারেজ করতে চাই তাই বলছি। আর বিয়ে না দেওয়ার কথা চিন্তা কইরো না, বাসর কিন্তু হয়ে গিয়েছে। আমজাদ চৌধুরী খটমট করে ছেলের দিকে তাকায়। নির্লজ্জ হচ্ছ? না, আমি জন্মগত নির্লজ্জ। আমজাদ ছোট করে শ্বাস ফেলে জবাব দেয়, আচ্ছা, তোমার মাকে ফিরিয়ে আনলেই বিয়ের ব্যবস্থা করব। 1 মিনিট দাঁড়াও। আবরার উঠে বাহিরে চলে আসে। আমজাদ ছেলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। 5 মিনিট পর আবরার একটা বই নিয়ে রুমে প্রবেশ করে। এইটা ছুঁয়ে বলো, বিয়ের ব্যবস্থা করব। কি এইটা?
আমজাদ ভ্রু কুচকে তাকায়। ইংরেজি বই, এইটা ছুঁয়ে বলো, নয়তো তোমার কথা বিশ্বাস করি না। আমজাদ হতাশ হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আয়েশাকে বাসায় আনা জরুরি, তাই বই ছুঁয়ে কথা দেয়। সকাল সকাল ৩ বন্ধু বের হয়ে গিয়েছে নিজেদের কাজের উদ্দেশ্যে। আজকে আবরারের একটা কোম্পানির উদ্বোধন। বাংলাদেশে নিজের একটা শোরুম তৈরি করেছে আবরার, সেইটার দায়িত্ব পড়েছে ৩ জনের ওপর: রাতুল, ইয়ামিন, সোহান। সোহান কাল রাতে কোরিয়া থেকে বাংলাদেশ ফিরেছে। অমিকে সকল দায়িত্ব দিয়ে এসেছে সে। সোহান বাংলাদেশে ফিরে আবরারের সাথে দেখা করেনি, রাতুল আর ইয়ামিনের সাথেই ছিল। ৩ বন্ধু কথা বলতে বলতে বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে। বাড়ির মেন গেটের বাহিরে পা রাখবে তার আগেই সাক্ষাৎ হয় আমজাদের সাথে। আমজাদ চৌধুরী খুব ফুরফুরে মেজাজে আছে, হাসি হাসি মুখ। রাতুল ভ্রু আড়াআড়ি করে একবার তাকায়, ছোট ছোট পা ফেলে আমজাদের কাছে এগিয়ে যায়। কি আঙ্কেল, মেজাজ এত ফুরফুরে কেন? আমজাদ চৌধুরী রাতুলের পানে শক্ত চোখে তাকায়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। রাতুল সেই সুযোগ লুফে নেয়। আপনি কি সত্যি সত্যি আমার বন্ধুর সম্পদে হাত দিবে ভাবছেন? প্লিজ আঙ্কেল, এমন করবেন না প্লিজ। আমার বন্ধু সত্যি সুইসাইড করবে। আমি আপনাকে এর থেকে সুন্দরী মেয়ে এনে দিব, তাও ওই দিকের থেকে চোখ সরিয়ে ফেলুন। আমজাদ চৌধুরী দাঁত কটমট করে রাতুলের কাছে এগোনোই রাতুল দাঁত কেলিয়ে দৌড় দেয় সোজা সোহানের খোলে। এমন বাদরের মতো ঝুলে না থেকে নাম আমার খোল থেকে। রাতুল সোহানের খোল থেকে নেমে শরীরে জড়ানো শার্টটা ঠিক করে, চুলগুলো ঠিক করে, ওপরের দিকে তাকায়। আবরার কটমট করে তার দিকেই তাকিয়ে আছে। রাতুল আবরারের পানে তাকিয়ে দাঁত কেলিয়ে সামনের দিকে পা বাড়ায়। আবরার সকাল সকাল ৩ জনের চিৎকার চেঁচামেচি শোনে ব্যালকনিতে আসে। তাদের ৩ জনের কাণ্ড দেখে রুমের দিকে পা বাড়ায়। আনায়া বিভোর ঘুমে আচ্ছন্ন। সকাল ৯টা পেরিয়ে গিয়েছে, এখনও ওঠার কোনো নাম নেই। আবরার সেই সুযোগে ঘুমান্ত আনায়ার মাঝে নিজেকে হারিয়ে ফেলে। আনায়ার ডান পাশের চুরগুলো সরিয়ে ঘাড়ে চুমু খেয়ে জোরে কামড় বসায়। ঘুমন্ত আনায়া মৃদু আতকে ওঠে, মুখ দিয়ে মৃদু আওয়াজ বের হয়ে আসে। পিছন ফিরে আবরারের গলা জড়িয়ে পিটপিট করে চোখ খোলে। সকাল সকাল কি শুরু করেছেন? আবরার ঘাড় নিচু করে আনায়ার ঠোঁটে হালকা চুমু খেয়ে শুধায়। প্রেম প্রেম পাচ্ছে বউ? আবরারের কথায় আনায়ার ঘুম উধাও হয়ে যায়। গলা ছেড়ে হাতড়ে পাশ থেকে বিছানার ঝাড়ুটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আবরার ভ্রু কুচকে তাকিয়ে আছে। আবার বলেন, কি বলছিলেন? আনায়া বিছানার থেকে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে ওঠে। আবরার ঝাড়ুর দিকে তাকিয়ে শুকনা ঢোক গিলে। যা দুষ্টু, এসব কথা বারে বারে বললে আমার বুঝি লজ্জা করে না? আবরার লজ্জা পাওয়ার ভান করে বুলি ছাড়ে। আনায়া হাতের ঝাড়ুটা দিয়ে আবরারের পায়ে ছোট করে আঘাত করে। আল্লাহ, এই ৭ সকালে তোমার এই নিষ্পাপ বান্দার উপর নির্যাতন করছে তুমি, কি দেখো না? আমি তোমার নিকট এক হাত তুলে দোয়া করছি যে আমাকে এই ৭ সকালে ঝাড়ু পিটা করছে তার কপালে তুমি জামাইয়ের আদর আরও বাড়িয়ে দাও। আবরার এক হাত ওপরে তুলে বুলি ছাড়ে। আবরারের অভিনয় দেখে আনায়া আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সোজা বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আবরার ঠোঁট কামড়ে হেসে কাবার্ড থেকে পোশাক নিয়ে তৈরি হতে থাকে। আবরারের নতুন কোম্পানিতে বসে আছে ইয়ামিন, সোহান, রাতুল। সোহানের কেবিনে বসে আছে ৩ জন। আবরার এখনও আসেনি। তাদের সামনেই ওয়েটিং রুম, ২ রুমের মাঝে কাঁচের দেয়াল। ৩ জন বসে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। রাতুল সামনের দিকে তাকায়, চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। সোহানের পিঠ চাপড়ে বুলি ছাড়ে রাতুল। সোহান, দেখ কত সুন্দর সুন্দর মেয়ে ওয়েটিং রুমে বসে আছে, আমার তো চোখেই সরছে না ভাই। এই ইয়ামিন দেখ, লাল জামা মেয়েটা কত কিউট। ইস, পাশের হলুদ জামা মেয়েটা আরও বেশি কিউট। তোরা একটা কিছু কর, আমার সবগুলোরই লাগবে, সবগুলোর সাথেই প্রেম করতে চাই। রাতুল গালে হাত দিয়ে সামনের রুমে তাকিয়ে বলে ওঠে। আমরা কি দোষ করছি ভাই? আমাদেরও তো প্রেম করতে ইচ্ছে করে। ওই মেয়েগুলোকে আমারও ভালো লেগেছে। সোহান মুখটা কাদো কাদো করে বলে ওঠে। সোহানের কথা শুনে ইয়ামিন লাফিয়ে ওঠে। এই রাতুল, ওই হলুদিয়া পাখিটা আমার ভালো লেগেছে ভাই। ইয়ামিন আর সোহানের কথা শুনে রাতুল কাদো কাদো মুখ করে ফেলে। এইভাবে হবে না, চল একটা টর্চ দেয়। কথা বলে রাতুল পকেট হাতড়ে একটা ৫ টাকার কয়েন বের করে, তা টেবিলের ওপর রাখে।
যদি শাপলা ওঠে তাহলে মেয়েগুলো আমার আর সোহানের, আর যদি শেখ হাসিনার আব্বা ওঠে তাহলে আমার আর ইয়ামিনের, আর যদি আকাশে ভেসে থাকে তাহলে মেয়েগুলো আমাদের সবার। কথাটা বলেই রাতুল ওপরের দিকে ছুঁড়ে কয়েনখানা। প্রথম মারে শাপলা ওঠে, সোহান তা মানতে নারাজ। দ্বিতীয় মারে শেখ হাসিনার আব্বা ওঠে, তাই ইয়ামিন মানতে নারাজ। তাই সবাই সিদ্ধান্ত নিয়ে তৃতীয়বার এই শেষ, আর মারবে না। তৃতীয় মারে শাপলা উঠেছে, তা দেখে ইয়ামিন কাদো কাদো করে ফেলে মুখটা। আচ্ছা, এই কয়েন আকাশে ভেসে কেন থাকেনি? রাতুল তর্জনী ঠোঁটের বা পারে ঠেকিয়ে বলে ওঠে, যাই হোক ইয়ামিন, তুই এইখানে বসে বসে দেখ, আমরা মেয়েগুলোর সাথে কথা বলে আসি। সোহান আর রাতুল তারা চলে যায়। ইয়ামিন বসে না থেকে সোজা আবরারের রুমে চলে যায়। আবরার চলে এসেছে। হেই বিউটিফুল! রাতুল হাত বাড়িয়ে সামনে থাকা লাল জামা পরা মেয়েটার দিকে তাকিয়ে বুলি ছাড়ে। কে আপনি? পারমিশন ছাড়া এইখানে কি? সাদা জামা পরা মেয়েটার কথাটা বলতেই সকল মেয়ে একসাথে দাঁড়িয়ে যায়। সোহান মিটমিট করে হাসছে। রাতুল কিছু বলতে যাবে, তার আগেই ঘাড়ে কারো স্পর্শে কাত হয়ে যায়। আবরার গম্ভীর মুখ করে তাকিয়ে আছে রাতুলের পানে। তার পাশেই দাঁড়িয়ে আছে ইয়ামিন, মিটমিট করে হাসছে। আবরার মেয়েদেরকে বিদায় দিয়ে রাতুলের ঘাড় ধরে তার রুমে নিয়ে আসে। এই ইয়ামিন, রাতুলকে বিকিনি আর সোহানকে নাইটি পরিয়ে শ্যুট কর। আবরার ইয়ামিনের দিকে তাকিয়ে বলে ওঠে। আবরারের কথায় সোহান আর রাতুল অবাক হয়ে যায়। সোহান কেঁদে দিবে এমনভাবে মুখ রেখেছে। রাতুল ঠোঁট দুটো উল্টে ইয়ামিনের দিকে তাকিয়ে আছে। ছোট একটা কাজের জন্য এত বড় একটা শাস্তি দিবি? এইটা ছোট অন্যায়। মেয়েগুলো মডেল ছিল, তাদেরকে এই কোম্পানির মডেল হিসাবে সিলেক্ট করেছি কাল। তোদের জন্য যেহেতু ওরা চলে গিয়েছে, সেই হিসাবে ওদের কাজ তোরাই করবি। আবরার দুইটার ঘাড় ধরে বুলি ছাড়ে। তাদের অবস্থা দেখে ইয়ামিন হেসে লুটোপুটি খাচ্ছে। তা রাতুল তীক্ষ্ণ চোখে দেখে মুচকি হেসে ওঠে। এই সব কিছু ইয়ামিনের প্ল্যান ছিল, সেই আমাদের পাঠিয়েছে। ডায়রিয়ার জন্য সে মেয়েদের সাথে কথা বলতে পারছে না, তাই আমাদের পাঠিয়েছে নাম্বার আনতে। এখন দেখ নিজেকে কি ভালো সাজার ভঙ্গ ধরছে, নাটকবাজ। আব্বা, এখন বল, এইখানে সবচেয়ে বেশি দোষ কার? রাতুলের কথায় ইয়ামিন অসহায় চোখে রাতুলের দিকে তাকিয়ে আছে। তার তাকানো দেখে সে মুচকি হাসছে। আবরারের চোখ এখন ইয়ামিনের দিকে স্থির। বেচারা একদম ফেসে গিয়েছে। কাদো কাদো মুখ দিয়ে বের হতে নিলেই আবরার খপ করে তার কানে ধরে ফেলে। এক হাতে ইয়ামিনকে ধরে রেখেছে, এক হাতে পা থেকে জুতা খুলছে আবরার।